আজকে আমরা স্টার্ট করব যেটা নিয়ে, দ্যাট ইজ হাইড্রোফরমাইলেশন। It is actually the oldest homogeneous catalytic process in commercial use. এখানে অ্যাকচুয়ালি যেটা হয়, the reaction of an alkene with carbon monoxide and hydrogen catalyzed by cobalt or rhodium salts to form an aldehyde is called hydroformylation. Or direct name or oxoproces. This is called hydroformylation because of the fact এখানে আমরা দেখতে পাই যে in a formal sense hydrogen and formyl group are added across a double bond to get the aldehyde. তার মানে নেট রিঅ্যাকশনটা অনেকটা এরকম, R2C double bond CH2 plus CO plus H2 in presence of catalyst, temperature, high pressure, produce R2CH CH2 CHO. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ডাবল বন্ডের এগেইনস্টে হাইড্রোজেন এবং ফরমাইল গ্রুপের অ্যাডিশন হয়েছে, সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড হাইড্রোফরমাইলেশন রিঅ্যাকশন। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা আগের দিনও সিমিলার টাইপের একটা প্রসেস পড়েছিলাম, দ্যাট ইজ ওয়াকার প্রসেস। সেখানেও আমরা দেখেছিলাম একটা অ্যালকিন থেকে একটা অ্যালডিহাইড ফরমেশন হচ্ছে, কিন্তু তার সঙ্গে এই প্রসেসটার, এই হাইড্রোফরমাইলেশন প্রসেসটার কিন্তু একটা ডিস্টিংক্ট ডিফারেন্স রয়েছে। আগের দিন আমরা দেখেছিলাম যে স্টার্টিং মেটেরিয়ালে যতগুলো কার্বন অ্যাটম ছিল, এন্ড প্রোডাক্টেও কার্বন অ্যাটমের সংখ্যা সেম থাকছে। দ্যাট মিনস আমরা যদি যতগুলো কার্বন, মানে ধরা যাক আমরা যদি ইথিলিন থেকে শুরু করি, তাহলে সেখান থেকে আমরা অ্যাসিটালডিহাইড পাবো। যদিও আগের দিন আমরা বলেছিলাম যে ইথিলিনের অক্সিডেশন ইজ নট ভেরি ইজিয়ার, বাট সেখানে রেটটা অনেক স্লোয়ার, বাট স্টিল আমরা যদি শুরু করি বা করতে পারি জিনিসটা, তাহলে সেক্ষেত্রে আমরা সেম কার্বন অ্যাটম ওলা একটা অ্যালডিহাইড আমরা পাবো। এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটা আমরা পাচ্ছি সেখানে কিন্তু কার্বন অ্যাটমের সংখ্যা একটা ইনক্রিজ করে গেছে। এখানে যতগুলো কার্বন আছে এখানে কিন্তু তার চেয়ে একটা কার্বন অ্যাটমের সংখ্যা
বেশি। সো এখানে আমরা অ্যাকচুয়ালি হায়ার যে অ্যালডিহাইড সেটা আমরা কিন্তু পাচ্ছি। সো এটা হচ্ছে there is a marked difference between these two process. সো নোট করার মতো যেটা ব্যাপার সেটা হচ্ছে it is used to convert terminal alkenes to aldehyde having their carbon chain increased by 1. সো এটা কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে। এখন এখানে আমরা যেটা এর আগেই বলেছি, এখানে আমরা কোবাল্ট বা রোডিয়াম সল্ট ইউজ করতে পারি। আমরা প্রথমে যে হাইড্রোফরমাইলেশন রিয়াকশনটা দেখব দ্যাট ইজ ডিউ টু কোবাল্ট। সো কোবাল্ট ক্যাটালিস্ট ইউজ করে আমরা কি করে হাইড্রোফরমাইলেশন রিয়াকশন ঘটে সেটা আমরা প্রথমে দেখব। সো প্রথমে আমরা দেখি যেটা দ্য রিয়াকশন used finely divided cobalt metal or any of its salt as catalyst and the commercial process requires a high temperature, say 150 degree to 180 degree centigrade, and pressure which is greater than 200 atmosphere. In this condition, cobalt is converted to CO2 CO8 by reduction and carbon monoxide coordination. সো আমরা কোবাল্টের একটা সল্ট নিয়ে স্টার্ট করেছিলাম, সেখান থেকে আমরা CO2 CO8 মানে যেখানে কোবাল্ট রয়েছে জিরো অক্সিডেশন স্টেট, সো দ্যাট মিনস রিডাকশন ইজ নেসেসারি, এবং তারপরে সেখানে কোবাল্ট কার্বন মনোক্সাইডের কোঅর্ডিনেশনের ফলে আমরা CO2 CO8 ফর্মেশন ঘটতে দেখতে পাচ্ছি, which reacts with hydrogen to give the active catalyst HCO4. So, first step is the formation of CO2 CO8, which eventually reacts with hydrogen to produce the active catalyst
HCO4। এখানে যদি আমরা ইলেকট্রন কাউন্ট দেখি তাহলে যেটা দেখতে পাবো যে কোবাল্ট, আমরা যদি নিউট্রাল ডোনার মেথডে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কোবাল্ট দ্যাট ইজ অ্যাকচুয়ালি 9 ইলেকট্রন ডোনার, 4 কার্বনিক দ্যাট ইজ 8 ইলেকট্রন ডোনার এবং 1 হাইড্রোজেন that is 1 electron donor. So all over it is a 18 electron species. So this is a 18 electron species. তার মানে যেটা বোঝাই যাচ্ছে যে সিন্স ইট ইজ এ 18 ইলেকট্রন স্পিসিস, তাহলে এটা কিন্তু ডাইরেক্টলি কোনো রিয়াকশনে পার্টিসিপেট করতে চাইবে না, বিকজ ইট ইজ এ স্টেবল সিচুয়েশন। সো তার ফলে প্রথমে কিন্তু একটা কোনো ডিসোসিয়েশনের মাধ্যমে একটা কিন্তু কোঅর্ডিনেশনের পসিবিলিটি জেনারেট করতে হবে বা কোঅর্ডিনেটিং সাইট জেনারেট করতে হবে, তবেই কিন্তু এটা ফার্দার রিয়াকশনে প্রসিড করতে হবে। So the first step is the loss of carbon monoxide forming HCOCO3. So start with HCOCO4. It loses the molecule of carbon monoxide to form HCOCO3. তার ফলে আমরা যেটা দেখতে পারবো, তাহলে এটা ছিল 18 ইলেকট্রন স্পিসিস, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে 16 ইলেকট্রন স্পিসিস। একটা কার্বন মনোক্সাইড যেহেতু বেরিয়ে গেছে এবং এখানে একটা ভ্যাকেন্সি ক্রিয়েটেড হয়েছে, ভ্যাকেন্ট কোঅর্ডিনেশন সাইট একটা কিন্তু ক্রিয়েটেড হয়েছে। এর পরের স্টেপ হচ্ছে অ্যালকিন কোঅর্ডিনেশন টু রিক্রিয়েট দ্য 18 ইলেকট্রন স্পিসিস। আমরা যদি এটাকে R2C double bond CH2 এই হিসেবে দেখি, so this will form a species like this. এইরকম টাইপের একটা সিচুয়েশন আমরা দেখতে পাবো। এর পরের স্টেপ হচ্ছে অ্যাকচুয়ালি 1-2 ইনসারশন। দ্যাট মিনস দিস অ্যালকিন গ্রুপ ইট ইজ ইনসার্টেড বিটুইন দ্য কোবাল্ট হাইড্রোজেন বন্ড। সো তাহলে সেই সিচুয়েশনটা হচ্ছে অনেকটা এরকম। এইরকম টাইপের একটা রিয়াকশন। এর পরের স্টেপে আমরা যেটা দেখতে পাবো যে এটাকে আমরা রিভার্স অফ বিটা এলিমিনেশনও বলতে পারি। তো যাই হোক, এর পরের স্টেপে আমরা যেটা দেখতে পাবো যে আরো একটা কার্বন মনোক্সাইড এখানে কোঅর্ডিনেট করবে, দ্যাট ইজ অ্যাডিশন অফ কার্বন মনোক্সাইড। That forms actually CO4. Next step is the migration of alkene. That means insertion of carbon monoxide between alkyl cobalt bond. So this will form
Next step is the oxidative addition of hydrogen. And the last step is the reductive elimination of the aldehyde with the formation of HClCO3. Which is the active catalyst for this reaction. সো এবার যদি আমরা প্রথম থেকে স্টেপগুলোকে একটুখানি আবার দেখি, তাহলে যেটা দেখতে পাবো, এবং স্টেপগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে কি ঘটছে, তাহলে যেটা দেখতে পাবো যে প্রথম স্টেপ, দিস ইজ 18 ইলেকট্রন, সেখান থেকে ডিসোসিয়েশন হয়ে একটা ভ্যাকেন্ট কোঅর্ডিনেশন সাইট ক্রিয়েট হচ্ছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিসোসিয়েশন অফ কার্বন মনোক্সাইড। আচ্ছা, এখানে একটা জিনিস একটু নোট করার জায়গাটা কোথায় না, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই স্টেপে, এই প্রথম স্টেপে কার্বন মনোক্সাইডের ডিসোসিয়েশন হচ্ছে। তার মানে এই স্টেপে কার্বন মনোক্সাইডের ডিসোসিয়েশন হচ্ছে এই স্টেপে, তার মানে এটা যদি ফার্স্ট স্টেপ হয়, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ স্টেপে কিন্তু কার্বন মনোক্সাইডের অ্যাডিশন হচ্ছে। তাহলে কার্বন মনোক্সাইড প্রথমে ডিসোসিয়েশন হচ্ছে, তার মানে যদি কার্বন মনোক্সাইড কনসেন্ট্রেশন লো হয় তাহলে ডিসোসিয়েশন হওয়াটা ইজিয়ার। আবার এখানে কার্বন মনোক্সাইড কনসেন্ট্রেশন যদি হাই হয় তাহলে কার্বন মনোক্সাইডের অ্যাডিশনটা ইজিয়ার। তার ফলে আমরা যেটা দেখতে পাই যে এখানে আমাদের কার্বন মনোক্সাইড কনসেন্ট্রেশনটা খুব ক্রিটিক্যালি মেনটেন করতে হয়, যাতে প্রথম স্টেপের ডিসোসিয়েশনটা ইনহিবিট না হয় বাই হাই কার্বন মনোক্সাইড পার্শিয়াল প্রেশার, আবার ফোর্থ স্টেপের কার্বন মনোক্সাইডের অ্যাসোসিয়েশনটাও ইনহিবিট না হয় ডিউ টু লো কার্বন মনোক্সাইড পার্শিয়াল প্রেশার। সেই জন্য এখানে কার্বন মনোক্সাইড কনসেন্ট্রেশনটা খুব ক্রিটিক্যালি মেনটেন করতে হয়। সো এটা হচ্ছে প্রথম যে জায়গাটা। সো আমরা যেটা বলতে পারি, দিস ইজ অ্যাকচুয়ালি ইনহিবিটেড by high carbon dioxide partial pressure। কিন্তু উল্টো দিকে আবার এটাও ট্রু যে কার্বন মনোক্সাইডের পার্শিয়াল প্রেশার খুব লো করার উপায় নেই, তার কারণ ফোর্থ স্টেপে গিয়ে কার্বন মনোক্সাইডের অ্যাডিশন ইজ রিকোয়ার্ড। আচ্ছা, সেকেন্ড স্টেপে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ একটা অলিফিন কোঅর্ডিনেট করছে। সেকেন্ড স্টেপ ইজ নাথিং বাট কোঅর্ডিনেশন অফ অলিফিন। So this is first order in olefin. And it is also the rate determining step for this reaction. এর পরের স্টেপে যেটা ঘটছে, দ্যাট ইজ ওয়ান টু ইনসারশন।
তার মানে ইট ইজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু রিভার্স অফ বিটা এলিমিনেশন। আমরা এই স্টেপটাকে এভাবে দেখতে পারি, বিটা এলিমিনেশনের ক্ষেত্রে একটা বিটা হাইড্রোজেন এলিমিনেটেড হয়ে যেত, এর আগের দিন আমরা দেখেছিলাম। এখানে উল্টো প্রসেসটা করছে। তার মানে আমরা যদি এই প্রসেসটাকে একটুখানি বোঝার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে এইরকম। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই হাইড্রোজেনটা ট্রান্সফার হচ্ছে এবং ডাইরেক্ট বন্ড ফর্ম হচ্ছে বিটুইন দ্য কার্বন অ্যান্ড দ্য কোবাল্ট। সো তার ফলে আমরা বলতে পারি যে এইরকম ধরনের একটা জিনিস ফর্ম হচ্ছে, R2CH CH2 CH3। তাহলে আমরা আরো একটা জিনিস যেটা বলি, এটা হচ্ছে তার মানে এটা ছিল 16 ইলেকট্রন, তাহলে এটা অ্যাডিশনের ফলে এটা হলো এগেন 18 electron. So this is 16 electron and this is initially this is 18 electron. So 18 electron হওয়ার পর যখন এই ধরনের মাইগ্রেশনটা হচ্ছে, so তার ফলে this forms again a 16 electron species. So a vacancy is created, তার ফলে এখানে একটা কার্বন মনোক্সাইডের অ্যাডিশন হচ্ছে। সো কার্বন মনোক্সাইড অ্যাডিশনের ফলে তৈরি হচ্ছে এগেন 18 ইলেকট্রন ইন্টারমিডিয়েট। এর পরের স্টেপটা হচ্ছে মাইগ্রেশন অফ অ্যালকিল। অ্যালকিল গ্রুপ মাইগ্রেট করছে, মাইগ্রেট করে তৈরি হচ্ছে একটা এই ধরনের ইন্টারমিডিয়েট, এই ধরনের একটা কমপ্লেক্স। সো আমরা এটা ব্যাপারটা এরকম ভাবে ভাবতে পারি, যদি আমরা এভাবে দেখি জিনিসটা যে R2CH CH2 CO এরকম ভাবে ব্যাপারটা, সরি ইট ইজ লিনিয়ার। সো তাহলে আমরা যদি এই পুরো গ্রুপটা মাইগ্রেট করছি, যদি আমরা এরকম ভাবে ভাবি, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এই ধরনের একটা ইন্টারমিডিয়েট কিন্তু তৈরি হবে। সেখানে অবশ্য একটা প্রশ্ন অবশ্যই উঠতে পারে, সেই প্রশ্নের জবাব আমরা এক্ষুনি দেবো না, পরে আমাদের সুযোগ থাকলে আমরা দেওয়ার চেষ্টা করব যে whether alkyl group migrates or carbon monoxide migrate between the cobalt alkyl bond। তো দুটোই হতে পারে, দুটোতেই আলটিমেটলি আমরা সেম জায়গায় গিয়ে পৌঁছবো। তো সেটা আমাদের দেখতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি ঘটছে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি আমরা ধরে নিই অ্যালকিল গ্রুপ মাইগ্রেট করছে অথবা কার্বন মনোক্সাইড মাইগ্রেট করছে, উল্টোভাবেও যদি হয়, সো যেটাই হোক না কেন, তাহলে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে পাবো। সো তাহলে দিস ইজ 18 ইলেকট্রন, তাহলে এখানে আবার যেটা তৈরি হবে দিস ইজ এগেন 16 ইলেকট্রন ইন্টারমিডিয়েট।
এর পরে যেটা আমরা দেখতে পাবো দ্যাট ইজ দ্য অ্যাডিশন অফ অক্সিডেটিভ অ্যাডিশন অফ হাইড্রোজেন। দিস অক্সিডেটিভ অ্যাডিশন, তার কারণ আমরা যদি অক্সিডেশন স্টেটের রেসপেক্টে ভাবি, তাহলে এখানে এই টোটাল গ্রুপটা যদি নেগেটিভ চার্জ আমরা ধরি, তাহলে কোবাল্টের অক্সিডেশন স্টেট হচ্ছে +1, যেহেতু কার্বন মনোক্সাইড ইজ নিউট্রাল লিগ্যান্ড। এখানে এই টোটালটা একটা নেগেটিভলি চার্জ, এটা একটা হাইড্রাইড, এটা একটা হাইড্রাইড, সো ওভারঅল 3 নেগেটিভ চার্জ। তার মানে কোবাল্টের অক্সিডেশন স্টেট হচ্ছে +3. So definitely this is oxidative addition state. So that means this state is actually addition of hydrogen and definitely it is a oxidative addition. Last step is the reductive elimination. Reductive elimination, তার কারণ আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি সেখানে কোবাল্টের অক্সিডেশন স্টেট কিন্তু আবার একে ফিরে আসছে। সো দিস মাস্ট বি আ রিডাকটিভ এলিমিনেশন স্টেপ। এবং এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেটা ভাবতে পারি যে এই পুরো গ্রুপটা এখান থেকে বেরিয়ে আসছে রিডাকটিভ এলিমিনেশনের ফলে। সো এই ধরনের একটা অ্যালডিহাইড তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আবার আমাদের অ্যাক্টিভ ক্যাটালিস্টটা রিজেনারেট করছে। যদিও আমরা এখানে ইন্ডিকেট করলাম যে এখানে দুটো ঘটনাই ঘটতে পারে, যে অ্যালকিল মাইগ্রেশন বা কার্বন মনোক্সাইডের ইনসারশন বিটুইন দ্য মেটাল কার্বন বন্ড। তবে এক্সপেরিমেন্টাল এভিডেন্স থেকে যেটা দেখতে পাওয়া যায় যে অ্যাকচুয়ালি অ্যালকিল মাইগ্রেশনই ঘটে, কার্বন মনোক্সাইড মেটাল কার্বন বন্ডের মধ্যে ইনসার্টেড হয় না। পরে যদি সুযোগ হয় আমরা তাহলে কখনো সেটা একটুখানি বোঝার চেষ্টা করবো যে কি করে এটা এস্টাবলিশ করা সম্ভব। So anyhow, so this is the reaction, this is the mechanism for the hydroformylation reaction using cobalt catalyst. এখানে আরেকটা পয়েন্ট এই মেকানিজমের ক্ষেত্রে নোট করার মতো, যখন এই ধরনের এই স্টেপটা যখন ঘটছে, যে তখন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যখন আমরা রিয়াকশনটা ঘটতে দেখতে পাচ্ছি, দ্যাট মিনস 1-2 ইনসারশন, তখন সেখানে আমরা যে প্রোডাক্টটা এর আগের স্টেজে দেখিয়েছি, দ্যাট ইজ R2C H CH2 CO CO3. But definitely there is a possibility of formation of CH3 C or 2 CO3. তার কারণ এই হাইড্রোজেনের মাইগ্রেশনটা যেমন এই কার্বনে হতে পারে তেমনি এই কার্বনে হতে পারে, দুটো জায়গাতেই হতে পারে। সো আগের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি তার সঙ্গে এই প্রোডাক্টটাও ঘটা সম্ভব। তবে যেটা দেখতে পাওয়া যায় যে যেহেতু এখানে এই আর গ্রুপের সঙ্গে CO3 একটা স্টেরিক ইন্টারাকশন সামান্য হলেও আছে, সো তার ফলে এই ধরনের যে প্রোডাক্টটা সেটা কম হয়, এটাই বেশি হয়। সো দিস ইজ মাইনর, দিস ইজ মেজর। এখন যদি এই মাইনর পাথটা থ্রু দিয়ে রিয়াকশনটা প্রসিড করতো তাহলে আমরা ব্রাঞ্চ চেন অ্যালডিহাইড পেতাম। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু সবসময় আমাদের টেন্ডেন্সি হচ্ছে
যে লিনিয়ার প্রোডাক্ট আর মোর ভ্যালুয়েবল। সো আমাদের টেন্ডেন্সি সবসময় থাকে যে লিনিয়ার প্রোডাক্ট তৈরি করার। প্রোডাক্টস আর মোর ভ্যারিয়েবল। সো তাহলে লিনিয়ার প্রোডাক্টের yield ইনক্রিজ করা যেতে পারে by introducing bulky R group. এর সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাওয়া যায়, অনেক ক্ষেত্রে আমাদের যদি একটা ডিজায়ার্ড প্রোডাক্ট দরকার হয় তাহলে সেক্ষেত্রে ইচ্ছে মতো আমরা আর গ্রুপটাকে চেঞ্জ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাদের লিনিয়ার প্রোডাক্টের ইল্ড বাড়ানোর উপায় কি? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দ্যাট মিনস we can form the branch, the straight chain aldehyde predominantly over the branched chain aldehyde by adding N-tributyl phosphine to the reaction mixture. Presumably, because steric interaction destabilize the intermediate CH3 CO2 CO3 butyl thrice relative to the straight chain alkyl complex up to CH2 CO3 in butyl thrice। তার মানে এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমরা যদি রিঅ্যাকশন মিক্সচারে ট্রাই এনবিউটাইল ফসফিন অ্যাড করি তাহলে সেক্ষেত্রে ডিউ টু ইটস উইক কোঅর্ডিনেটিং পাওয়ার আমরা দেখতে পাবো যে বিফোর দ্য অ্যাডিশন অফ ফোর্থ কার্বন মনোক্সাইড এখানে ট্রাই এনবিউটাইল ফসফিন কোঅর্ডিনেট করে থাকবে এবং যখন এই হাইড্রোজেন ট্রান্সফারটা হবে তখন সেক্ষেত্রে দু ধরনের ইন্টারমিডিয়েট ফর্ম হতে পারে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এখন এইখানে যেহেতু এই আর গ্রুপগুলোর সঙ্গে কোঅর্ডিনেটেড ট্রাই এনবিউটাইল ফসফিন এখানে কোঅর্ডিনেট করে আছে কোবাল্টকে 3টে কার্বন মনোক্সাইড এবং একটা এন ট্রাইবিউটাইল ফসফিন আর একটা এই গ্রুপ, আর এখানে কোঅর্ডিনেট করে আছে একটা এন ট্রাইবিউটাইল ফসফিন 3টে কার্বন মনোক্সাইড আর একটা এই গ্রুপ।
সো এখানে যেহেতু এন ট্রাইবিউটাইল ফসফিনের সঙ্গে আর গ্রুপগুলো স্টেরিক ইন্টারাকশন বেশি, ফলত এই ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে রিয়াকশনটা প্রসিড করতে চাইবে না। হোয়ারাজ এক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন রয়েছে কার্বনের সঙ্গে অ্যাটাচ, সো স্টেরিক ইন্টারাকশনটা ট্রাইএন বিউটাইল ফসফিনের সঙ্গে কম। সো তার ফলে আমরা দেখতে পাবো যে সেক্ষেত্রে এই ইন্টারমিডিয়েটটা মেজরলি ফর্ম হচ্ছে, এই ইন্টারমিডিয়েটটা খুব মাইনর অ্যামাউন্টে ফর্ম হচ্ছে, এবং তার ফলে আমরা স্ট্রেট চেন অ্যালডিহাইডটা প্রিডমিনেন্টলি পাবো ওভার দ্য ব্রাঞ্চ চেন অ্যালডিহাইড। সো এইভাবে তাহলে আমরা স্ট্রেট চেন অ্যালডিহাইডটা প্রিডমিনেন্টলি ফর্ম করতে পারি। এখানে আর একটা পয়েন্ট মেনশন করার মতো, আমরা যেটা দেখতে পাই যে এই ইন্টারমিডিয়েটে কিন্তু একটা এক্সট্রা ইন্টারাকশন অ্যাক্ট করে, যে ধরনের ইন্টারাকশনের সঙ্গে এর আগে আমরা অ্যাটলিস্ট আন্ডারগ্রাজুয়েট লেভেলে কখনো পরিচিত হইনি, সেইটার একটু উল্লেখ এখানে বোধহয় করে রাখা ভালো, উইচ ইজ কল্ড অ্যাগোস্টিক হাইড্রোজেন ইন্টারাকশন। আমরা দেখতে পাই যে এই যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে, দ্যাট মিনস R2CH CH2 CO CO3, এই কমপ্লেক্সটার ক্ষেত্রে এই কমপ্লেক্সটা এটা একটা কনফরমেশন তৈরি করে, which is like this: R2C hydrogen CH2 CO. So this hydrogen actually called agostic hydrogen. এখানে যেটা দেখতে পাওয়া যায় যে একটা হাইড্রোজেন which is bonded or rather weakly bonded to a metal and having a weakened elongated bond with carbon, সেটাকে বলা হয় অ্যাগোস্টিক হাইড্রোজেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই হাইড্রোজেনের সঙ্গে এই মেটালের একটা উইক ইন্টারাকশন তৈরি হয়েছে, এবং তার ফলে যেহেতু এই হাইড্রোজেন এই কোবাল্টের সঙ্গে একটা উইক ইন্টারাকশন তৈরি করেছে, ফলত এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন বন্ড সেটা সিগনিফিকেন্টলি উইক হয়ে গেছে, এবং তার ফলে ইট ইজ ইলংগেটেড সিএইচ বন্ড। সো এই ধরনের ইন্টারাকশনটাকে আমরা বলি অ্যাগোস্টিক ইন্টারাকশন, যেখানে একটা কার্বনের সঙ্গে অ্যাটাচড হাইড্রোজেন একটা মেটালকে কোঅর্ডিনেট করছে, এবং এই ধরনের হাইড্রোজেনগুলো আমরা বলি অ্যাগোস্টিক হাইড্রোজেন। এই ধরনের অ্যাগোস্টিক ইন্টারাকশন বা অ্যাগোস্টিক হাইড্রোজেনের বহু উদাহরণ অর্গানোমেটালিক কমপ্লেক্সে দেখতে পাওয়া যায়, এবং সুবিধে হচ্ছে যেহেতু এই হাইড্রোজেন কার্বন বন্ডটা উইকার, ফলত দিস হাইড্রোজেন ইজ অ্যাকচুয়ালি ফাংশনালাইজড অর ইট ক্যান বি ফাংশনালাইজড। এটাকে ইজিলি অন্য কোনো রিয়াকশনে পার্টিসিপেট করানো যায় বা এটাকে রিপ্লেস করা যায় অন্য কোনো গ্রুপ দিয়ে। সো তার ফলে যেহেতু এটাকে এই ধরনের ফাংশনালাইজ করা যাচ্ছে, সো তার ফলে এর অনেক অ্যাপ্লিকেশন রয়েছে ইন অর্গানোমেটালিক কমপ্লেক্সেস। সো সেই ধরনের একটা ইন্টারাকশন এখানে কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, এখানে এই প্রসেসটা, দিস প্রসেস, যে প্রসেসটা আমরা দেখলাম কোবাল্ট ক্যাটালিস্টের ক্ষেত্রে, দ্য প্রসেস ইজ টেকনিক্যালি difficult to operate because HCOCO4 যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম is volatile and must be separated from the product. এটা হচ্ছে একটা, and almost 15% of the alkene is lost by
hydrogenation condensation and ketone byproducts. হাইড্রোজেনেশন কেন অ্যাজ এ সাইড প্রোডাক্ট হিসেবে আমরা পাচ্ছি সেটা বোঝাটা খুব ডিফিকাল্ট নয়। তার কারণ আমরা লাস্ট স্টেপ অফ দ্য রিয়াকশন সেখানে দেখেছি, লাস্ট স্টেপের আগের স্টেপে যে অক্সিডেটিভ অ্যাডিশন অফ হাইড্রোজেন হচ্ছে এবং তার পরবর্তী স্টেজে রিডাকটিভ এলিমিনেশনের ফলে প্রোডাক্ট তৈরি হচ্ছে। কিন্তু এই অক্সিডেটিভ অ্যাডিশন অফ হাইড্রোজেন স্টেজে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে একটা পসিবিলিটি থেকে যায় এর আগের স্টেজে, যেখানে কার্বন মনোক্সাইড অ্যাডিশন হয়েছে আফটার দ্য বিটা বিটা 1-2 ইনসারশন। তার মানে আমরা এর আগের স্টেপে দেখেছি যে 1-2 ইনসারশনে R2CH CH2 CO3 ফরমেশন হয়েছে, সেখান থেকে কার্বন মনোক্সাইড অ্যাডিশন হয়ে R2CH CH2 CO4 ফরমেশন হয়েছে। দ্যাট মিনস দ্য ফোর্থ স্টেপ। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাই, যদি হাইড্রোজেন কনসেন্ট্রেশন ইন দ্য সিক্সথ স্টেপ সেটা যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ফোর্থ স্টেপে কার্বন মনোক্সাইড অ্যাডিশন না হয়ে সেখানে কিন্তু হাইড্রোজেন অ্যাডিশন হয়ে যেতে পারে, এবং যদি হাইড্রোজেন অ্যাডিশন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যালডিহাইডের বদলে হাইড্রোজেনেটেড প্রোডাক্ট পাবো। দ্যাট মিনস আমরা এরমভাবে ব্যাপারটাকে ভাবতে পারি। ফোর্থ স্টেপে আমরা যেটা পেয়েছিলাম, দ্যাট মিনস থার্ড স্টেপে আমরা যেটা পেয়েছিলাম R2CH CH2 CO3, এখান থেকে আমরা দেখেছিলাম যে কার্বন মনোক্সাইড অ্যাডিশন হয়ে R2CH CH2 CO4 ফর্মেশন হচ্ছে। কিন্তু যদি হাইড্রোজেন কনসেন্ট্রেশন 6 স্টেপে বেশি থাকে তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এই স্টেজেই কার্বন মনোক্সাইড অ্যাডিশনের বদলে হাইড্রোজেন অ্যাডিশন হচ্ছে এবং ফরমেশন হচ্ছে R2CH CH2 CO এই ধরনের একটা স্পিসিস। দিস ইজ 16 ইলেকট্রন স্পিসিস, দিস ইজ 18 ইলেকট্রন স্পিসিস। এবং এখান থেকে যদি দিস ইজ অ্যাকচুয়ালি অক্সিডেটিভ অ্যাডিশন, এখান থেকে যদি রিডাকটিভ এলিমিনেশন হয় তাহলে আমরা যেটা পাবো সেটা কিন্তু R2CH CH3 প্লাস HCO CO3 which is again 16 electron species। তাহলে এখানে কিন্তু আমরা সেক্ষেত্রে অ্যালডিহাইড অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে না পেয়ে আমরা কিন্তু হাইড্রোকার্বন পাবো, হাইড্রোজেনেটেড স্পিসিস এট দ্য অর হাইড্রোজেনেশন এট দ্য অ্যালকিন বন্ড। সো তার ফলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রোডাক্ট লস হওয়ার চান্স রয়েছে। তো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু careful control of the experimental condition is necessary. Careful control of the experimental condition is necessary to maximize the yield of the desired product.
এখানে আমরা এটাকে বলতে পারি, এই স্টেজটাকে অক্সিডেটিভ অ্যাডিশন, এটাকে আমরা বলতে পারি রিডাকটিভ এলিমিনেশন। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুটা কিন্তু আমাদের লস হচ্ছে ডিউ টু হাইড্রোজেনেশন। এই প্রসেসটার ক্ষেত্রে, হাইড্রোফরমাইলেশনের ক্ষেত্রে আমরা যেটা তৈরি করি, জেনারেলি বিউটানল তৈরি করি ফ্রম প্রোপিন, এবং তার সাবসিকুয়েন্ট হাইড্রোজেনেশন গিভস বিউটানল হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট সলভেন্ট। সো এই হাইড্রোফরমাইলেশন রিয়াকশনকে আমরা এই কাজে জেনারেলি ইউজ করে থাকি। সো যেহেতু এই রিয়াকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে বেশ খানিকটা ক্রুশিয়াল কন্ট্রোল দরকার হচ্ছে এক্সপেরিমেন্টাল কন্ডিশনে, এবং তার ফলত যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে লিনিয়ার চেন ইল্ড, লিনিয়ার চেন অ্যালডিহাইডের ইল্ডটা বাড়াতে গেলে সেক্ষেত্রে আমাদের বেশ কিছু মডিফিকেশন ঘটাতে হচ্ছে। সো তার ফলে আমরা এর একটা অল্টারনেটিভ, তার একটা সার্চ করার চেষ্টা সায়েন্টিস্টরা করেছেন, এবং ফাইনালি যেটা দেখতে পাওয়া গেল যে কোবাল্ট যে কমপ্লেক্সটা যদি আমরা রোডিয়ামের একটা কমপ্লেক্স দিয়ে আমরা যদি সাবস্টিটিউট করি, তাহলে সেক্ষেত্রে দ্যাট অ্যাক্টস অ্যাজ এ ফার মোর অ্যাক্টিভ ক্যাটালিস্ট, এবং সেখানে আমরা দেখতে পাই যে অনেক কম ক্যাটালিস্টেই কাজ হয়ে যায়, এবং শুধু তাই নয়, সেটা জেনারেলি অ্যাট লোয়ার টেম্পারেচার এবং প্রেশার কাজ করে দেন দ্য কোবাল্ট ক্যাটালিস্ট। সো এবার আমরা যেটা দেখে নেব যে দ্য হাইড্রোফরমাইলেশন ইউজিং দ্য রোডিয়াম ক্যাটালিস্ট। So the complex is RH, rhodium catalyst. So the complex is H, RH, CO2, PPH3 twice, active, more active catalyst compared to cobalt, are significantly lower temperature and pressure is required than the cobalt based catalyst. So let us start with the rhodium catalyst. So this is 18 electron species. আমরা যদি ক্যালকুলেট করি, এখানে রোডিয়াম ইন +1 অক্সিডেশন স্টেট ফর্মাল, তার কারণ একটা হাইড্রাইড রয়েছে, বাকিগুলো সব নিউট্রাল লিগ্যান্ড। আমরা যদি নিউট্রাল লিগ্যান্ড ডোনার মেথডে ধরি, তাহলে সেক্ষেত্রে রোডিয়াম হচ্ছে 9 ইলেকট্রন ডোনেট করছে, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন, সো 9 × 10, আর 4টে লিগ্যান্ড যারা প্রত্যেকে 2টো করে ইলেকট্রন ডোনেট করছে, সো 4 × 2 = 8টা। সো দিস ইজ অ্যান 18 ইলেকট্রন স্পিসিস। সো তাহলে আগের মতোই ফার্স্ট স্টেপ ইজ দ্য ডিসোসিয়েশন অফ carbon monoxide, the dissociation of a triphenyl phosphine, so that 16 electron species is formed, which can accommodate alkene moiety, as well as a free coordination site can be generated.
সো তাহলে প্রথম স্টেজে যেটা হবে, আমরা যেটা দেখতে পাবো, সরি আমার লেখাটা ভুল হয়েছে, দুটো কার্বন মনোক্সাইড, দুটো পিপিএইচ3 রয়েছে। সো কোঅর্ডিনেট করে রয়েছে দুটো কার্বন মনোক্সাইড, দুটো পিপিএইচ3 এবং একটা হাইড্রাইড। সো দিস ইজ 18 ইলেকট্রন স্পিসিস। সো ফার্স্ট স্টেপ ইজ দ্য এলিমিনেশন অফ carbon monoxide, one molecule of carbon monoxide, to produce a 16 electron species and a vacant coordination site. So RH, তার মানে মলিকুলে থাকছে দুটো পিপিএইচ3, একটা সিও এবং একটা হাইড্রাইড। সো দিস ইজ আ 16 ইলেকট্রন স্পিসিস। সেকেন্ড স্টেপ ইজ, যেটাকে যদি আমরা 1 নম্বর স্টেপ বলি, সেকেন্ড স্টেপ ইজ দ্য অ্যাডিশন অফ অ্যালকিন। So this is the second step, addition of alkene. So that forms again 18 electron species. So this is again 18 electron complex. So next step is the beta hydrogen transfer or insertion, on to insertion, rather you should say. So তার ফলে তৈরি হবে এর পরের স্টেপে, যেহেতু একটা ভ্যাকেন্ট, এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। সো 4 নম্বর স্টেপে যেহেতু একটা ভ্যাকেন্ট কোঅর্ডিনেশন, এখানে পিপিএইচ3 হবে। So this is again 16 electron complex. সো এর পরের স্টেজে আমরা যেটা দেখতে পাবো, আবার একটা কার্বন মনোক্সাইডের অ্যাডিশন হবে, যেটা আমরা আগের ক্ষেত্রেও দেখেছিলাম কোবাল্ট কমপ্লেক্সের দিয়ে যখন ক্যাটালিসিস হয়েছিল। সো ফোর্থ স্টেপে যেটা তৈরি হবে, এই কমপ্লেক্সটা। So this is the fourth step. এরপরে যেটা ঘটবে, দ্যাট ইজ দ্য অ্যালকিল মাইগ্রেশন। সো তার ফলে আমরা যেটা দেখতে পাবো, ফর্ম হবে
এর পরের স্টেজ the oxidative addition of hydrogen. So this is the fifth step. In the sixth step, this is oxidative addition of hydrogen, which leads to formation of and last step is the reductive elimination. Where or CH2 CH2 CHO is getting eliminated to form the 16 electron active catalyst. So এখানে আমরা একটু দেখে নিই। এখানে আমার একটা বোধহয় একটু ইয়ে করতে ভুল হয়েছে, এইখানটা একটুখানি কারেকশন, দের ইজ এ কারেকশন। সো এখানে আরেকটা সিও হবে, এখানে সিও অ্যাডিশন হওয়ার পর এখানে একটা কার্বন মনোক্সাইড অ্যাড হবে, দেন দিস কার্বন মনোক্সাইড ট্রান্সফার। সো তাহলে আমরা যদি এই স্টেপগুলোকে লিখি, তার মানে এটা হচ্ছে 18 ইলেকট্রন স্পিসিস ডিউ টু কার্বন মনোক্সাইড অ্যাডিশন। এখানে ট্রান্সফারের ফলে দিস এগেন 16 ইলেকট্রন স্পিসিস। This is hydrogen addition এর ফলে again 18 electron species. তাহলে আমরা যদি এই স্টেপগুলোকে ডেজিগনেট করি তাহলে সেটা হচ্ছে এরকম। This is dissociation of carbon monoxide, coordination of olefin, then one to insertion, then addition of carbon monoxide, then this step is alkyl migration, this is oxidative addition of hydrogen, and this is the reductive version. তখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোবাল্টের ক্ষেত্রে যে স্টেপগুলোর মাধ্যমে প্রসেসটা ঘটেছিল, এখানে কিন্তু স্টেপগুলো প্রায় একই রকম। সো আমরা একই রকম জিনিস কিন্তু এখানেও ঘটতে দেখতে পাচ্ছি, বাট এট এ মাচ মাইল্ডার কন্ডিশন সেখানে কিন্তু আমরা প্রসেসটা অ্যাচিভ করতে পারছি। আচ্ছা, শুধু এখানে একটাই জিনিস একটু পয়েন্ট করার বা নোট করার, সেটা হচ্ছে
এই স্টেজটায়, ইন দিস স্টেজ। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি এমন হয় যে এক্সেস অফ কার্বন মনোক্সাইড ইজ ইউজড ওভার হাইড্রোজেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু হাইড্রোফরমাইলেশন রিয়াকশনটা কিন্তু বাধাপ্রাপ্ত হয় বা হিন্ডার্ড হয়, ইনহিবিট হয়। তার কারণ প্রবাবলি সেখানে একটা 5 কোঅর্ডিনেটেড ইন্টারমিডিয়েট তৈরি হয় due to the carbon monoxide addition, which is nothing but সো এই ধরনের একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়। সো তাহলে এখানে যেটা ঘটছে, আমরা যেটা বলতে পারি যে an excess of carbon monoxide over hydrogen inhibits the hydroformylation reaction, probably through the formation of high coordinated dicarbonyl acyl intermediate, which cannot react with hydrogen. সো যেহেতু এই ইন্টারমিডিয়েটটা আর হাইড্রোজেনের সঙ্গে রিয়াক্ট করতে পারে না, সো তার ফলে আমরা দেখতে পাই যে এখান থেকে আর কিন্তু প্রোডাক্ট ফর্মেশনের দিকে রিয়াকশনটা প্রসিড করে না। তো সেই জন্য এক্ষেত্রে কিন্তু আমরা সেক্ষেত্রে হাইড্রোফরমাইলেটেড প্রোডাক্টটা পাই না। So this is actually all about the hydroformylation reaction, যেটা আমরা থ্রু কোবাল্ট ক্যাটালিস্ট এবং থ্রু রোডিয়াম ক্যাটালিস্ট আমরা যেটা ঘটে তার মেকানিজম আজকে আমরা যেটা দেখলাম। ইভেন এখন এই রোডিয়াম ক্যাটালিস্টটাকে কি করে আরো মডিফাই করা যায়, কি করে তার সিলেক্টিভিটি আরো বাড়ানো যায়, সেটার জন্য এখন চেষ্টা চলেছে। এই রোডিয়াম ক্যাটালিস্টের ক্ষেত্রে যেখানে আমরা দুটো ট্রাইফেনাইল ফসফেট ইউজ করছি, সেখানে এখন দুটো ট্রাইফেনাইল ফসফেটের জায়গায় একটা ডাইফসফিন টাইপের লিগ্যান্ড ইউজ করে এটা দেখা যায় যে সেখানে লিনিয়ার অ্যালকিনের, ব্রাঞ্চ অ্যালকিনের বদলে লিনিয়ার অ্যালডিহাইডের রেশিও অনেকটাই বাড়ানো সম্ভব হয়েছে। সো এখন সেই জন্য এই ক্যাটালিস্টটাকে আরও মডিফাই করে আরও স্পেসিফিসিটি বাড়ানোর কিন্তু চেষ্টা হচ্ছে। সো দিস ইজ অল অ্যাবাউট হাইড্রোফরমাইলেশন রিয়াকশন। সো আজকে আমরা এইটুকুনি পড়ব, এর পরের দিন আবার আমরা এর পরের অর্গানিক কেমিস্ট্রির আরও কিছুটা অংশ আমরা দেখব।